সন্ধ্যা ৬টার দিকে বাসার কলিং বেল বাজতে আমান গিয়ে দরজা খুলে দিল। রজিনা বেগম আর হানিফ আহমেদকে দেখেই আমান সালাম জানালো। মিসেস রাহেলা সন্ধ্যার নাস্তা তৈরি করছিলেন। কলিং বেলের আওয়াজে তিনি গ্যাস অফ করে মেইন ডোরের কাছে আসলেন। নীলের পরিবারের সবাইকে দেখে ওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সবার সাথে কুশল বিনিময় করে মেহমানদের জন্য নাস্তা আনতে গেলেন। পরি ছাদে কাপড় আনতে গিয়েছিল। এক গাদা কাপড় হাতে বাসায় ফিরে সবাইকে দেখে বেশ অবাকই হলো। সবার সাথে কুশল বিনিময় করে রুজিনা বেগমের পাশে গিয়ে বসল। রুজিনা বেগম মিষ্টি হেসে পরির মাথাতে হাত বুলিয়ে বললেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হানিফ আহমেদ মুখ গোমরা করে বললেন, বাড়ির মেয়ে বাসায় না থাকলে কি করে ভালো থাকি বলতো? পরি মিষ্টি হেসে বলল, আব্বু, আমি তো আপনাদের সাথে আছি, আর এখানে তো কয়েকটা দিন। আপনি কিন্তু ঔষধপত্র ঠিকমতো খাবেন, আপনার প্রেশার অলওয়েজ হাই থাকে। হানিফ আহমেদ মুচকি হেসে বললেন, জানি রে মা, আমার ডাক্তার মেয়ে 10 দিনে আমাকে সোজা বানিয়ে দিয়েছে, এখন আর কোনো ভুল হয় না। পরি মুচকি হেসে বলল, অবশ্যই ঠিক হতেই হবে, দেখতে হবে না কার বউ। এই কথা বলেই পরি জিভে কামড় দিল। নাস্তা আনার বাহানায় দ্রুত গতিতে কিচেনে চলে গেল। তা দেখে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাফসা বিরক্ত হয়ে যাচ্ছে, সেই কখন থেকে অনিকের সাথে কথা বলছে, কিন্তু অনিক ছাড়ছেই না। এখনই নাকি অনিকের ফ্রি টাইম। হাফসা তো ভেবেছিল অনিক বুঝি লন্ডনে গিয়ে হাফসাকে ভুলেই যাবে, কিন্তু এই ছিল তো মহা ঝামেলা দিচ্ছে। এতক্ষণ ধরে কথা বলছে, সবাই কী ভাববে? একেবারে বিশ্রী বিষয়। পরি আর মিসেস রাহেলা সবাইকে নাস্তা দিল। মিসেস রাহেলা সোফাতে বসে বললেন, আপা, হাফসাকে তো নিয়ে আসতে পারতেন, মেয়েটা কয়েকদিন এখানে থেকে যেত। রজিনা বেগম হালকা হেসে বললেন, এসেছে তো, ফোনে কথা বলছিল তাই বাইরে আছে। পরির চোখ মুখ ছোট ছোট করে বলল, হাফসা কার সাথে এত কথা বলে আম্মু? প্রায় ঘন্টা তো হয়েই গেল, নিশ্চয়ই অনিক ভাইয়ের সাথে। পরির কথা শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল। পরি মিষ্টি হেসে বলল, এসে পড়েছে, আমি দেখছি। ডোর খুলতে হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল, কেমন আছিস? পরি হাফসাকে আগাগোড়া পরখ করে দেখে নিল। পরির চোখ নাচিয়ে বলল, কি ব্যাপার, তুই কোথায় ছিলি? হাফসা পরিকে ঠেলে ভেতরে আসতে আসতে বলল, চুপ কর, ঘেমে যাচ্ছি আমি। কোথায় একটু আদর যত্ন করবি, তা না করে প্রশ্ন করে যাচ্ছিস। পরি ডোর লাগিয়ে চোখ মুখ কুঁচকে বলল, কি, এই ঠান্ডার মধ্যে তোর ঘাম হচ্ছে? পাগল টাগল হলি নাকি? হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল, চেপে যা, সবাই দেখছে। পরি বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। সবাই মিলে সন্ধ্যার নাস্তা সেরে নিল। রজিনা বেগম আর হানিফ আহমেদ সবার জন্য এক গাদা কাপড় চোপড় আর এটা সেটা এনেছেন। পরি তো বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। পরি মুখ গোমরা করে বলল, আম্মু, এত সব কেন, কিসের জন্য? রজিনা বেগম মৃদু হেসে বললেন, বাহ রে, আমার মেয়েটা এতদিন এখানে থাকবে, ওর প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে না নাকি? মিসেস রাহেলা সোফাতে বসে বললেন, আপা তাই বলে এত সব? কি যে বলি আপা, নীল জোর করে পাঠালো, জানেনি তো পরীকে এখানে রাখতে চায়নি, তাই এইসব পাঠালো। সবাই মিলে আরও কিছুক্ষণ গল্প করল। এশার নামাজ শেষ হওয়ার পরই আফজাল হোসেন বাসায় ফিরলেন। সবার সাথে কুশল বিনিময় করে সবাই একসাথে ডিনার শেষ করে নিল। অনেক জোর করে সবাইকে রাজি করালো আজকে রাতটা ওনাদের থেকে যেতে হবে, আর হাফসার এডমিশন টেস্ট আসা অবধি হাফসা এখানেই থাকবে। কালকে ড্রাইভার দিয়ে হাফসার জামা কাপড় পাঠিয়ে দেওয়া হবে। পরি আর হাফসা মিলে কিচেনে চলে গেল প্যানকেক বানাতে। প্যানকেকের সাথে চকলেট সিরাপ বেশ ভালো লাগে খেতে। প্যানকেক বানানো হলে কেকের কয়েকটা ছবি তুলে নিল, তারপর ফেসবুকে পোস্ট করে দিল। সবাইকে প্যানকেক পরিবেশন করে পরি আর হাফসা কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। কেমন হয়েছে তা জানার জন্য পরির আর হাফসার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। সবাই কেক মুখে দিয়ে চুপ করে আছে। হাফসার পরি একে অপরের মুখ চাওয়াচাই করছে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর সবাই যখন বলল কেকটা অসাধারণ হয়েছে, তখন পরি আর হাফসা লাফিয়ে উঠল। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে কেকের স্বাদ নিতে লাগলো। পরি আর হাফসা প্লেটে কেক নিয়ে করিডোর দিয়ে লাইব্রেরি রুমে যাচ্ছিল। রুমটা বেশ সুন্দর করে গোছানো, বিরাট বড় কাচের দেয়াল, সাথে খোলা বারান্দা, তাই ওই রুমে যাচ্ছিল।
তখনই হাফসার ফোন বেজে ওঠে। অনিকের ফোন দেখে হাফসা লাফিয়ে ওঠে। কল রিসিভ করতে দেখতে পায় অনিক আর নীল ল্যাপটপে আছে। হাফসাও কলটা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিল। তারপর চারজনে কথা বলতে লাগলো। অনিক আর নীল তো আফসোস করেই যাচ্ছে, ইস, বিডিতে থাকলে স্পেশাল হাতের বানানো প্যানকেক খাওয়া যেত। পরি আর হাফসা ওদের দেখিয়ে দেখিয়ে প্যানকেক খাচ্ছে। হঠাৎই নীল নানা রকমের চকলেট বের করলো। তারপর নীল আর অনিক ওদের দেখিয়ে চকলেট খেতে লাগলো। পুরো বাচ্চাদের মতো কাহিনী। হাফসা রেগে বোম হয়ে যাচ্ছে। হাফসা রাগ দেখে বলল, তোরা কি একাই খেতে পারিস? কালকে এক গাদা চকলেট এনে তোদের দেখিয়ে দেখিয়ে খাবো। অনিক হাসতে হাসতে বলল, ফেক। পরির চোখ মুখ কুঁচকে বলল, মোটেও না, বিডিতেও অনেক ভালো চকলেট আছে, নট ফেক। নীল চকলেটের বাইট দিয়ে বলল, উফ, কি খেতে! বিডিতে বসে অনেকে এই বলে পিওর চকলেট খাচ্ছে। সবই ঢপ। অনিক এইসব পেতনিদের কথায় কানে নিস না। পরি তো রেগে আগুন, ইচ্ছে হচ্ছে নীলের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। পরি নীলের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে হুট করে কল কেটে দেয়। নীল বেচারা বোকা হয়ে যায়। আজ অনিক আর নীল দুজনেরই কপালে শনি আছে। ভাবতেই দুজন শুকনো ঢোক গিলল। 10 বার কল দেওয়ার পরেও পরি ফোন ধরল না। বিষয়টা এতক্ষণ নীল হাসির ছলে নিলেও এখন ওর খুব ভয় হচ্ছে। পরি ঠিক আছে তো? নীল ঘড়িতে টাইম দেখে নিল। এখন বাংলাদেশ সময় রাত 2টো। এই অসময়ে কাউকে কল করাও লজ্জাজনক। কল করে কি বলবে? এত রাতে বউর সাথে কথা বলবে, আর বউ ফোন ধরছে না। নীল চিন্তাতে পড়ে গেল। আরও কয়েকবার ফোন দেওয়ার পরেও পরি ফোন রিসিভ করেনি। নীলের মাথা ধরে গেছে। সারাদিনের কাজের চাপ, তার ওপর পরির কল রিসিভ না করা। মাথা দুহাত দিয়ে চেপে রকিং চেয়ারে বসে আছে। মন অশান্ত হয়ে যাচ্ছে। শীতের মাঝেও শরীর অস্বাভাবিকভাবে ঘামছে। নীল কাপা হাতে নম্বর ডায়াল করে আবার পরীকে কল দিল। বেশ কিছুক্ষণ কল করার পরও পরি ধরল না। নীলের বুকের ভেতর চিনচিন ব্যথা করে উঠছে। ফোন রেখে ব্যালকনি থেকে ঘুরে আসলো। তবু মন শান্ত হচ্ছে না। নীল আবার কল করে। বার কয়েকবার রিং হতেই পরি ফোন রিসিভ করলো। পরি চাপা কণ্ঠে বলল, হ্যালো। পরির গলার স্বর শুনতেই নীলের মন স্বস্তি পেল, কিন্তু পরির উপর প্রচণ্ড রাগ উঠে গেল। নীল চেঁচিয়ে বলল, হোয়াট রাবিশ! কি মনে করেছো আমায় মেরে ফেলবে? কল রিসিভ করছিলে না দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সারাদিন কাজ করার পর আরেক টেনশন নিতে গিয়ে মাথা ধরে গেছে। স্বস্তি পেয়েছ না? শান্তি হয়েছে? আমার করা ভুলের শাস্তি এখন এভাবে দিচ্ছ? মানছি আমি ভুল করেছিলাম, কিন্তু সেটার পিছনে তো কারণ ছিল, তাই না? কাকে কি বলছি? তোমাকে বলাটাই তো ভুল। ফাইন, তুমি ভালো থেকো, আর কল করব না। এক ভুলের শাস্তি সারা জীবন পোহাতে হবে? যখন তখন এখন থেকেই শাস্তি নিয়ে নিচ্ছি। আই হোপ এখন তোমার শান্তি লাগবে। এক নিমিষে এইটুকু কথা বলেই নীল কলটা কেটে দিল। বেডের ওপর ফোন ছুঁড়ে ফেলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। নিকোটিনের ধোঁয়া উড়াতে লাগলো। লন্ডনে এখন বিকেল। চারপাশে আলো থাকলেও নীলের ভেতর ঘরটা অন্ধকার ছেয়ে গেছে। পরি থম মেরে বসে আছে। চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। পরি এক হাতে চোখের পানি মুছছে, তো আবার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে এক প্রকার হেঁচকি উঠে গেছে। নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে। নীল রিসিভ করছে না। 48 বার ফোন করার পরেও ফোন নীল ধরল না। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, কেন নীলের ফোনের অপেক্ষা করেনি সে। পরির দম বন্ধ হয়ে আসছে, তবুও পরি কল করেই যাচ্ছে। অবশেষে 61 নম্বর কল নীল রিসিভ করেছে। নীল রিসিভ করতেই পরি এক হাতে নিজের মুখ চেপে ধরল, কিন্তু পরি নিজেকে সামলাতে পারছে না। নীল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দীর্ঘশ্বাস টেনে বলল, কিছু বলার থাকলে ফার্স্ট বলো। পরি কথা বলতে পারছে না, থেমে থেমে হেঁচকি উঠে যাচ্ছে। নীল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পরির নিঃশ্বাসের ভারী শব্দ শুনতে পেয়েই নীল ভীতু হয়ে উঠল। নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই পরি, কথা বলছো না কেন? আই এম সরি ইয়ার, আসলে আমি চিনতে বেশি বলে ফেলেছি, ফরগিভ মি। পরি অনেক চেষ্টা করেও কথা বের করতে পারছে না। নীল ব্যস্ত হয়ে পড়ল। নীলের মন বিষাক্ততায় ছেয়ে গেছে। নীলের ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। কি করে পারলো মেয়েটাকে এতটা কষ্ট দিতে? নীলের বোঝা উচিত ছিল। আধা ঘন্টা কেটে যাওয়ার পরও পরি নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে বলল, সরি। নীল ব্যস্ত কণ্ঠে বলল, আই এম সরি পরি, নিজেকে সামলাও প্লিজ। এইভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। হেঁচকি উঠিয়ে ফেলেছ, এইটুকুর জন্য কেউ এমন করে?
প্লিজ পড়ি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার জন্য কিছু করতে পারছি না। কিচ্ছু না, রাগের বশে তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছি। প্লিজ পড়ি, শান্ত হও। আরও প্রায় আধা ঘন্টা চেষ্টার পর পড়ি শান্ত হয়েছে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আমি বুঝে উঠতে পারিনি রাগ করেছ আমার ওপর। পড়ি ধীর কণ্ঠে বলল, না, আমারই ভুল ছিল, আমি আপনাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। নীল মুচকি হেসে বলল, এমন না, আমি বেশি রিয়্যাক্ট করেছি। আচ্ছা, তুমি সত্যি রাগ করনি তো? পড়ি ধীর কণ্ঠে বলল, না। তাহলে একটা হামি দাও। পড়ি অবাক হয়ে বলল, কি? নীল হাসতে হাসতে বলল, এইবার ঠিক আছে। আমার বউ এতক্ষণে অভিমান করেছিল। পড়ি থতমত খেয়ে গেল। নীল বুঝল কেমন করে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, মাঝে মাঝে এইভাবে ডেসপারেট হয়ে যেতে পারি। প্লিজ অভিমান রেখো না। অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমাকে হারাতে চাই না। একটু মানিয়ে নেবে তো আমায়? আই প্রমিস। যতটুকু কষ্ট দিয়ে ফেলবো তার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। আমাকে আগলে রাখবে তো পড়ি? কখনো ছেড়ে যাবে না তো? আমি শেষ হয়ে যাব। পরীর চোখ দুটো পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। নীল তখন ওভার রিঅ্যাক্ট করেছিল ঠিকই, কিন্তু ভুল তো পরীরও ছিল। পরী ইচ্ছে করে ফোন ধরেনি, ফোন রেখে ব্যালকনিতে চলে গিয়েছিল। নীলের কথাতে পরীর ধ্যান ভাঙল। নীলের কণ্ঠে ভীষণ অপরাধ বোধ। মনে হচ্ছে এখনই বুঝি নীলের প্রাণটা বেরিয়ে যায়। পরী ধীর কণ্ঠে বলল, নীল, এই নীল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনাকে অন্তরে মিশিয়ে নিলেও কি শান্তি মিলবে আমার। আমি আপনার বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে চাই। আমরা কখনোই একে অপরকে ছাড়ব না। নীল আর পরী একই নিঃশ্বাসে বাঁধা হয়ে থাকবে চিরকাল। নীলের পরী কখনোই হারাবে না, কখনোই না। নীল মুচকি হাসল। দুজনের মাঝেই নীরবতা ছেয়ে গেল। ফোন কলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনে চলেছে। হঠাৎই নীল বলল, এই পরী, আমার না তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নীলের হঠাৎ এমন কথাতে পরী বোকা বনে গেল। নীল আবার বলল, তুমি কাছে থাকলে তোমায় জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিতাম, অনেকগুলো চুমু খেতাম, একদম আত্মার সাথে মিশিয়ে নিতাম, যা তা করে ফেলতাম। চলে আসো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসতে চাই পড়ি। নীলের এমন বাচ্চাদের মতো আবদার আর টিনেজের মতো খামখেয়ালি কথাবার্তায় পড়ি নিজে আত্মহারা হয়ে পড়ছিল। লজ্জাতে একদম নুয়ে যাচ্ছিল। এই সময় যদি নীল পাশে থাকতো নির্ঘাত পড়ি জ্ঞান হারাতো। নীল শান্ত কণ্ঠে বলল, তুমি শুনছো তো? পড়ি মৃদু স্বরে বলল, আপনি চুপ করুন প্লিজ, আমি শেষ হয়ে যাব। আপনার লাগাম ছাড়া কথাবার্তা আমায় ব্যগ্র করে দিচ্ছে। নীল মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, শেষ হয়ে যাচ্ছি আমি, একদম শেষ হয়ে যাচ্ছি। যা তা অবস্থা বউ। পড়ি মুচকি হেসে বলল, দুটো থাপ্পড় পড়লেই ঠিক হয়ে যাবেন, এইসব পাগলামি কথাবার্তা ছাড়ুন। নীল চোখ মুখ কুঁচকে বলল, ইস, বিয়ে করেছি বউকে ছাড়ার জন্য নাকি? এখন আমি অশ্লীল হব, ভয়ানক অশ্লীল। আর মিসেস নীল হওয়ার জন্য তোমাকে সব শুনতে হবে, সহ্য করতে হবে, ভয়ানক ভয়ানক কথাবার্তা আর অবাধ্য সব ছোঁয়া। নীলের কথাতে পড়ি বেশ লজ্জা পাচ্ছে। নীল পুরো পাগল করে দিল ওকে। নীল ধীর কণ্ঠে বলল, শুনবে তো পড়ি? পড়ি মুচকি হেসে বলল, আমার বই গেছে শুনতে, কাছে থাকলে বুঝতে। কোনো ছাড়াছাড়ি নেই, অশ্লীল কাকে বলে দেখিয়ে দিতাম, লজ্জার অবসান ঘটিয়েই দিতাম। আর নীলকে থামিয়ে পড়ি বলল, অশ্লীল আপনি? পুরো বাজে। কী সব বলছেন সি? নীল হাসতে হাসতে বলল, আচ্ছা থাক, বিডিতে ফিরেই বিশ্বসেরা অশ্লীল হব। এখনই অশান্ত মনকে শান্ত করো প্লিজ। কিভাবে? একটা চুমু দাও, তাহলেই তো হয়। একটা গভীর চুমু দাও, একদম ঠোঁটে ঠোঁট লাগিয়ে। ধ্যাৎ, কী সব বলেন। নীল হাসতে হাসতে বলল, একটা চুমু দাও তো। পারবো না আমি। আচ্ছা, আমি কিন্তু দ্বিগুণ শোধ নিয়ে নেব, দেখা যাবে। আচ্ছা, একটা গান শোনাও প্লিজ। প্লিজ পড়ি। পড়ি মৃদু হেসে বলল, আচ্ছা শোনাচ্ছি। মেলেছে চোখ, উড়েছে ধুলো, দূরের পলক তোমাকে ছুলো, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে, শোনো, আমাকে রাখো চোখের কিনারে গোপন মিনারে। গান শেষ হতেই নীল দুষ্ট হেসে বলল, বাহ পড়ি, মানো আর না মানো, তোমারও রোমান্স করতে ইচ্ছে হচ্ছে। মোটেও না। তাহলে এই গানটাই কেন গাইলে? পড়ি সামান্য তুতলিয়ে বলল, ভালো লাগে তাই। আচ্ছা, কি যেন গাইছিলে? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভালো লাগে এটা,
রাতের সোয়াগে তোমার পরাগে এটাও ভালো লাগে, তবু আজি আমি রাজি, পিছু ডাকি ঘুম সাজাতে চাই বিছানা ঘিরে। পড়ি, সমস্তটাই তো গিয়েছো, এখন অস্বীকার করে লাভ হবে না, আমি বুঝে গেছি। কি বুঝেছেন? এই যে আমার ছোট্ট বউটার প্রেম জেগেছে আর ভালোবাসা পেতেও ইচ্ছে হচ্ছে, একদম কাছাকাছি। আপনি বেশি বকছেন, ধ্যাত। আপনিও না, আপনার জন্য সব গুলিয়ে যাচ্ছে। নীল হাসতে হাসতে বলল, শুধু কি গুলিয়ে যাবে পড়ি, অনেক অনেক ভালোবাসাও তো হবে, কঠিনতম ভালোবাসা সহ্য করে নিতে হবে বউ। পরি লজ্জা পেয়ে বলল, ধ্যাত। এভাবেই রাতভর নীল আর পরির দুষ্টু মিষ্টি কথা চলতে থাকলো। দুজনেই ফোন হাতে কখন যে ঘুমিয়ে পড়লো কে জানে। ভালোবাসা তো এমনই, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই প্রিয় মানুষটির সামনে এসে দাঁড়াবে নীল। মাত্রই ফ্লাইট ল্যান্ড করলো। নীল একাই এসেছে, অনেক সমস্তটা গুছিয়ে 10 দিনের মাথায় পরিবার সমেত বাংলাদেশে সেটেল হবে। অনিকের বাবা মা অনিকের একবার বলাতেই সমস্ত কিছুতে রাজি হয়ে গেছেন। একমাত্র সন্তান অনিক, ছেলের খুশি সবার আগে। নীলের মুখে বিশ্বজয় করা হাসি সহ সবকিছু ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয়েছে। সবকিছু গুছিয়ে নিতে 4 মাসের জায়গায় 5.5 মাস লেগেছে। তবুও দিন শেষে যে সবকিছু ভালোই ভালোই মিটেছে, এটাই অনেক। অবশ্যই এই কয়েক মাস খুব বেশি খারাপ কাটেনি নীলের। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতো, আর সময় পেলেই পরির সাথে ফোনে কথা বলে রিল্যাক্স সময় পার করত। রাতভর আড্ডা, সব মিলিয়ে জমিয়ে প্রেম হয়েছে। এখন শুধু ধর্মমতে বিয়ে করে পরীকে সম্পূর্ণরূপে নিজের করে নেওয়ার পালা। নীল এয়ারপোর্টে আসতেই কয়েকজন লোক এসে নীলের ব্যাগপত্র নিয়ে নিল। সবাই জানে নীল 10 দিন বাদে আসবে, কিন্তু নীল আজকে এসে সবাইকে চমকে দিবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নীল নিজের প্রিয় নীলরঙা গাড়িটিতে উঠে বসল। বরাবরই নিজে ড্রাইভ করতে পছন্দ করে নীল, তাই ড্রাইভারকে গাড়ি রেখে অন্য গাড়ি নিয়ে চলে যেতে বলল। প্রায় 10টা ছুঁই ছুঁই। গ্রামে এই সময়টা অনেক রাত হলেও ঢাকার মতো ব্যস্ত শহরে এই সময়টা সন্ধ্যা হওয়ার মতোই। চারিদিকে মানুষের ভিড়। শীত চলে গিয়ে বসন্ত শেষ হতে চলল। তাপমাত্রার পরিমাণ অত্যন্ত সন্তুষ্টজনক। নীল গাড়ির জানালার কাঁচ খুলে দিল। ঢাকার দম ফাঁপড় হওয়ার আবহাওয়ার মাঝেও কোথাও যেন ফুরফুরে বাতাস নীলকে ছুঁয়ে যাচ্ছিল। রাস্তার আলোগুলো বেশ মোহনীয় লাগছে। যদিও লন্ডনের তাপমাত্রার কাছে অত্যন্ত ক্ষীণ, তবুও ভালো লাগছে। নীলের ঠোঁটের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসি। ইস, কত শত দিন পরে প্রিয়তমার দেখা পাবে নীল। পরি কখনোই ভিডিও কলে আসতে চায় না, ওর নাকি লজ্জা লাগে। আচ্ছা, পরি কি আরও শুকিয়ে গেছে নাকি গুলুমুলু হয়েছে? সে ছোট্ট মিষ্টি গুলুমুলু পরির কথা মনে পড়তেই নীলের ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা শব্দ হাসি রূপে পরিণত হয়। কি মায়াবী মেয়েটা! নানা ভাবনার মাঝেই ছন্দপতন ঘটল এক বিশাল মাপের জ্যামের মাঝে। মনের খুশিটা খানিকটা উবে গেল নীলের। পরীকে দেখার এই সময়টুকু নষ্ট হচ্ছে। নীল বিরক্তি নিয়ে গাড়িতে বসে রইল। দীর্ঘ ঘণ্টাখানেক গাড়িতে বসে রইল নীল। ফাঁকে কয়েক রকমের গানও শুনে নিল, কিন্তু জ্যাম খুলছেই না। নীল গাড়ি থেকে নেমে পড়ল। সামনে তাকিয়ে বিশাল মাপের জ্যাম দেখে নীলের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠেছে। কি ভয়ঙ্কর জ্যাম! নীল খানিকটা এগিয়ে জানতে পারল মন্ত্রীর ছেলে আর তার বন্ধুরা মদ খেয়ে উল্টাপাল্টাভাবে গাড়ি চালাচ্ছিল। রাস্তার ধারে এক চা বিক্রেতার ভ্যানের সাথে গাড়ি লাগিয়ে দেয়। লোকটার এত পরিমাণে লস হওয়ার পরেও মন্ত্রীর ছেলে গাড়ি থেকে নেমে লোকটাকে মারধর করতে আসে, আর তখনই আশেপাশে থাকা পাবলিক বাধা দেয়। তারপরই বিশাল বড় ঝামেলা সৃষ্টি হয়। পাশেই টিভি চ্যানেল অফিস ছিল, তাই সাংবাদিকরাও চলে আসে। আর এই নিয়ে বিরাট ঝামেলা পেকে গেছে। গত 3 ঘন্টা ধরে নাকি এসব চলছে। রাস্তা ব্লক হয়ে আছে। নীলের ইচ্ছে করছে ওই মন্ত্রীর ছেলের মাথাটা ফাটিয়ে দিতে। নীল দীর্ঘশ্বাস ছেড়ে জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলো। আরও আধা ঘন্টা চলে যাওয়ার পরে যখন জ্যাম গেল না, তখন নীল পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিল। রাগী কণ্ঠে বলল, 40 মিনিট। 40 মিনিটের মধ্যে জ্যাম ফাঁকা চাই, অ্যাজ সুন অ্যাজ। ফোন কেটে দিয়ে গাড়িতে পিঠ ঠেকিয়ে লম্বা শ্বাস নিল। নীলের ক্ষমতা নীল সবসময় আড়ালে রাখতে চায়, কিন্তু বারবার পরিস্থিতির শিকার হতে হয়। অবশ্য লাইফে রিস্কে রাখার থেকে নিজের ক্ষমতা ব্যবহার আড়ালে করাটাই উত্তম। নীল গাড়ি লক করে আশেপাশে ঘুরতে লাগলো। জ্যামের মাঝখানে থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নীল খানিকটা আগাতেই দেখতে পেল একটা 12-13 বছর বয়সী ছেলে ফুল হাতে বসে আছে। মনে হচ্ছে সন্ধ্যার পর ফুলগুলো বিক্রি হয়নি। খুব বেশি ফুল নয়, 20 কি 25টার মতো গোলাপ হবে, কিন্তু ফুলগুলোর রং যেমন টকটকে ঠিক তেমনই তরতাজা।
ফুলগুলো দেখতেই পরীর কথা মনে পড়ে গেল নীলের। এতক্ষণে বিরক্তিকর পরিস্থিতি কাটিয়ে নীল স্নিগ্ধ হাসি হাসল। ছেলেটার কাছে এগিয়ে যেতেই ছেলেটা উঠে দাঁড়ালো, সামান্য হেসে বলল, স্যার ফুল লাগবে? একদম তরতাজা। নীল মুচকি হেসে বলল, তা তো দেখছি। আচ্ছা এখন তো 12টা সুই সুই, বাসায় যাসনি কেন? ছেলেটা করুণ হেসে বলল, মা অসুস্থ স্যার, আর বাপের রিক্সা চালায়, এখনও আহে নাই, একটু পর আইয়া আমার সাথে করে নিয়ে যাইব বাড়ি। নীল মুচকি এসে বলল, আজ কয়টা ফুল বিক্রি করেছ? 6টা স্যার। কত টাকা লাভ হয়েছে? 30 টাকা। নীল মুচকি এসে বলল, কয়টা ফুল আছে তোমার কাছে? ছেলেটা গুনে বলল, 25টা স্যার। নীল ভুরু কুঁচকে বলল, ফুল তো লেভেল করে বিক্রি করা হয়, তাহলে মোট 31টা ফুল আনলে কি করে? ছেলেটা দীর্ঘ একটা হাসি দিয়ে বলল, স্যার আমার ছোট বোনটার গোলাপ অনেক পছন্দ, তাই মহাজনের থেকে একটা ফুল চাইয়ে আনছি। নীল সমস্তটা বুঝতে পারল। ভেতর থেকে শুধু একটা দীর্ঘশ্বাস আসলো। এই বয়সে এদের পড়াশোনার সময়, আর এরা কী করছে ফুল বিক্রি? ছেলেটার ডাকে নীলের ঘোর কাটল। নীল মুচকি এসে বলল, নিব তো। আচ্ছা বল, তোর এই সবগুলো ফুলের দাম কত? ছেলেটার মুখে বিশাল এক হাসি ফুটে উঠল। ছেলেটা অঙ্ক কষে বলল, একটা 15 টাকা কইরা হইলে মোট হইল 375 টাকা। নীল মুচকি এসে বলল, বাহ, খুব ভালো হিসাব করতে পারিস দেখছি, পড়াশোনা করিস? নীলের মুখে প্রশংসা শুনে ছেলেটা খানিকটা লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, স্যার আগে পড়তাম, এখন পড়ি না, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। নীল ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলল। এই রকম কত হাজার হাজার বাচ্চারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, কত রকমের স্বপ্ন থাকে এদের মনে, কিন্তু কিছুই পূরণ হয় না। নীল মৃদু হেসে ফুলের গুচ্ছ হাতে তুলে নিল, তারপর পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ছেলেটার মুখে সঙ্গে সঙ্গে কালো আভায় ছেয়ে গেল। নীল মুচকি হেসে বলল, খুচরো চাইনি আমি, এই টাকাটা তোর ফুলের দামই। ছেলেটা মিষ্টি হেসে বলল, কিন্তু স্যার আমার ফুলের দাম তো এত না। নীল কাঁধের ব্যাগ থেকে চকলেট বক্স বের করতে করতে বলল, এই ফুলগুলো যার জন্য নিচ্ছি সে আমার কাছে অনেক বেশি দামি, তার জন্য নেওয়া সব কিছুই দামি। এই অসময়ে তোর কাছে এমন তরতাজা ফুল পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। এইটুকু শেষ করে নীল 1000 টাকার নোটটা আর চকলেট বক্স দিয়ে বলল, টাকাটা রাখ, আর এই চকলেটগুলো তোর বোনের আর তোর জন্য। ছেলেটা মৃদু হেসে জিনিসগুলো গ্রহণ করলো। নীল কিছু দূর এসে আবার ছেলেটার কাছে ফিরে গেল। ছেলেটার চোখে কৌতূহল। নীল হেসে ফুলের গুচ্ছ থেকে একটা গোলাপ বের করে বলল, এটা তোর বোনের জন্য, খুব পছন্দ তাই না? আর ওর জন্যই তো একটা বেশি এনেছিলি, বলিস একটা ভাইয়া দিয়েছে। নীলের হাত থেকে গোলাপ নিতে নিতে ছেলেটার চোখ টইটুম্বুর হয়ে যাচ্ছিল, চোখে মুখে উপচে পড়া কৃতজ্ঞতা। নীল ছেলেটার মাথায় বার কয়েক হাত বুলিয়ে দিয়ে চলে আসলো। নীলকে সেই সন্ধ্যা থেকে কল করে যাচ্ছে পড়ি। এখন রাত 1টা বাজতে চলল, নীল ফোন ধরছে না। অবশ্য বিকেলে যখন কথা বলেছিল তখন নীল বলেছে আজ রাতে মিটিং আছে, তাই কথা হবে না। পরি মন খারাপ করে ব্যালকনিতে চলে আসলো। একদমই ভালো লাগছে না নীলের সাথে কথা বলে কিংবা কথা বলতে বলতে ঘুমানো। পরির অসভ্য হয়ে দাঁড়িয়েছে। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। পূর্ণিমার রাত, চারিদিকে সন্ধ্যার আলোর মতো লাল কালো আভা বিরাজ করছে। মানুষজন কম থাকলেও জনমানব শূন্য বলা যায় না। আজকাল পরি প্রকৃতিকে দেখে একটু বেশি মুগ্ধ হচ্ছে। মেডিকেলে ভর্তির পর মানব শরীর আর প্রকৃতির কিছু বিষয় নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হয়। বৃষ্টি হয় বোধহয়, আকাশটা থেকে থেকে ঝলকানি দিচ্ছে। কি অপূর্ব সে দৃশ্য। পরি লম্বা একটা শ্বাস নিল। মনের ভেতর উতাল পাথাল ঝড় হাওয়া বইছে। হঠাৎই সব কেমন জানি ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি কাউকে কি বরণ করে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু কে? ঠিক তখনই পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে নীল। পরি প্রথম দিকে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু প্রিয় মানুষটার স্পর্শ চিনতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। কিন্তু নীল কি করে আসতে পারে? পরি পেছন ঘুরে তাকে নীলকে দেখতে পেয়ে অবাকের ওপর অবাক হলো। নীল তার সামনে দাঁড়িয়ে আছে, এই কথাটা যেন পরি মানতেই পারছে না। পরীকে আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছে। পরি কাঁপা কাঁপা হাতে নীলের দুগাল স্পর্শ করে। এটা তো নীল, তার নীল। পরীর চোখ দুটো পানিতে ঘোলাটে হয়ে যায়। এই বুঝি চোখ দিয়ে অশ্রুবর্ষণ নেমে যাবে। পরি অস্ফুট স্বরে বলল, নীল। নীল মুচকি হেসে পরীকে দু হাতে বুকের সাথে জড়িয়ে নিল। প্রিয়তমার স্পর্শ, আহা কি শান্তি।
দীর্ঘ 5.5 মাসের পর প্রিয়তমার ছোঁয়া, প্রিয়তমার দেখা পাওয়া সত্যি স্বর্গীয় সুখ। হঠাৎই নীল নিজের বুকে পানি অনুভব করল। নীল ভুরু কুঁচকে নিল। মেয়েটা কথায় কথায় কাঁদে। এত কান্না কোথার থেকে আসে যে নীল তা ভেবে পায় না। নীল পরীর মাথায় চুমু খেয়ে বলল, সবসময় কাঁদো কেন? তুমি জানো কাঁদলে তোমায় আবেদনময়ী লাগে। তখন মনে হয় এই বুঝি কিছু একটা করে ফেলবো। এমন করলে কিন্তু সত্যি সত্যি। পরী নীলের বুকে হালকা হাতে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, একদম মজা করবেন না আমার সাথে। আপনি কেন বলেননি আজকে আসবেন? আপনার সাথে কথা বলতে না পেরে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছিল। আর আপনি আমার সাথে ফাজলামি করেছেন। নীল মুচকি হেসে পরীকে ছাড়িয়ে বলল, বোকা মেয়ে, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। পরী অভিমানী স্বরে বলল, আমার চাই না, কোনো দিনও সারপ্রাইজ চাই না। আমার শুধু আপনাকে চাই, সবসময় চাই। এইটুকু বলেই নীলকে দু হাতে খামচে ধরে পড়ি। নীল মুচকি হেসে পরীকে জড়িয়ে নেয়। মেয়েটা পারেও বটে। পরী নাক টেনে বলল, একদম দূরে যাবেন না আমার থেকে। নীল মিটিমিটি হেসে একটু ঝুঁকে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, আচ্ছা যাব না। তাহলে তো নিজের করে এখনই নিতে হয়। যদিও পরী তো শুধুমাত্র আমারই। নীলের কথাতে পরী থতমত খেয়ে যায়। এই ছেলে ঠিক হবার নয়, পুরো অশ্লীল। পরী নীলকে ছাড়িয়ে বলে, যত সব বাজে কথা, একদম কাছাকাছি আসবেন না। পরীর কথাতে নীলের হাসতে হাসতে যায় যায় অবস্থা। এই বলে দূরে যাবেন না তো এই বলে কাছাকাছি আসবেন না। পরী ভুরু কুঁচকাতেই নীল বলল, ওকে ওকে, আর হাসব না। নীল এবার পরীর কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকে বলল, আমি যে আসবো এটা কিন্তু কেউই জানতো না। আমার শ্বশুর শাশুড়িও আম্মুও জানে না। পরী ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, মানে আপনি এখানে আসলেন কি করে? নীল পরীর ঘাড়ে চুমু দিয়ে বলল, আমার শ্যালক শালিকার সাহায্য নিয়ে। নীলের কথা শুনে পরীর চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। পরী শুকনো ঢোক গিলে বলল, ওদেরকে বলে এসেছেন? আল্লাহ, কালকে আমার মান সম্মান প্লাস্টিক করে ছাড়বে আপনি যে কি। নীল মুচকি এসে বলল, ওদেরকেই ঘুষ দিয়ে এসেছি। পরীর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি দিয়েছেন ওদের? নীল মেঘে হাসি দিয়ে বলল, ড্রোন। পরীর চোখ রাঙিয়ে বলল, উফ, কি করছেন কি? এবার এরাও তো ড্রোনের মতো উড়বে। দুজনে দুটো ক্যামেরা ভেঙেছে, তাই আবার আব্বুর কাছে ড্রোন চাওয়ার সাহসই পায়নি। আর আপনি এদেরকে এনে দিলেন? নীল পরীকে শক্ত করে জড়িয়ে বলল, এটা অনেক ভালো ড্রোন। এটার সিস্টেমও ভালো, আর ভাঙবেও না সহজেই। আমার শালক শালিকে একটু আবদার করেছে, আমি ওদের আবদার রাখবো না বলো? পরী নীলকে ছাড়িয়ে বলল, এবার আমাকে ছাড়ুন প্লিজ। নীল পরীকে ছাড়ার বদলে আরও কাছে নিয়ে আসে। এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে একগুচ্ছ গোলাপ পরীর সামনে নিয়ে আসে। ফুলগুলো দেখেই পরীর মন প্রজাপতির মতো উঠতে লাগে। পরী যখন ফুলগুলো নিতে যাবে ঠিক তখনই নীল ফুলগুলো সরিয়ে ফেলে। পরী মুখ গোমড়া করে বলল, এটা কি হলো? নীল একটু ভাবনি বলল, কিছুই না, এই ফুল নিতে হলে ঘুষ দিতে হবে। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি? নীল দুষ্ট হেসে বলল, জাস্ট একটা হামি, নট লিপস। ওইটা তুমি পারবে না আমি জানি, গালি দিলেও হবে। পরী ভেংসি কেটে বলল, পারবো না। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, ওকে লাগবে না, আমি এখনই বাসার সবাইকে জাগিয়ে দিচ্ছি। পরী ব্যস্ত কণ্ঠে বলল, এই কেন জাগাবেন? নীল মুচকি এসে বলল, বলবো পরী আমাকে এইভাবে মাঝরাতে ফুল নিয়ে আসতে বলেছিল। পরী বেচারি অসহায়ের মতো করে নীলের দিকে তাকিয়ে রইল। নীল ভাবলেশীনভাবে বলল, আমার কাছে অপশন তো আছেই, নয় হামি দাও, আর না হলে আমি সবাইকে। পরী চোখ বন্ধ করে বলল, আমি রাজি। নীল মুচকি হেসে খানিকটা ঝুঁকে নিল। পরী ধীরে ধীরে ঠোঁট এগিয়ে এনে নীলের গালে শুয়ে দেয়। নীল পরীর দিকে তাকাতেই পরী সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয়, আর নীল পরীকে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎই ভোরের পাখিরা কিচিরমিচির করে উঠল। কালো আধারকে ছাড়িয়ে উদয় হলো নতুন এক ভোরের। স্নিগ্ধ এক ভোর, প্রাণোচ্ছল পরিবেশ। নীল চোখ মেলে তাকিয়ে দেখল পরী তার পাশে দেয়ালে পিঠ থেকে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। নীল মুচকি হেসে পরীকে মুগ্ধ নয়নে অপলক দৃষ্টিতে দেখে নিল। কি স্নিগ্ধ এই মুখ! কোনো প্রসাধনী ছাড়া ঝরঝরে তেলতেলে চেহারাতেও কাউকে এতটা মায়াবী লাগতে পারে তা নীলের জানা ছিল না। কয়েকটা অবাধ্য চুল পরীর কপালে লেপ্টে আছে। চোখের পাপড়িগুলো স্থির। ঘুমন্ত মুখে ঠোঁটের কোণে লেগে থাকা মোহনীয় হাসি। একদম পিচ্চিদের মতো লাগছে পরীকে, বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আছে।
অবশ্য পরীর বিয়ে হলেও পিচ্ছি বটে, 18 শেষ করলো সবে। নীল আনমনে হেসে উঠল। নিজের থেকে 7.5 বছরের পিচ্ছি একটা মেয়েকে নাকি তার বউ বানানো হয়েছে। ক্লাস 7-এ পড়ুয়া এক পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছিল নীল। ভাবতেই কেমন গা শিউরে ওঠে। নীল ঘুমু ঘুমু চোখ ছাপিয়ে উঠে দাঁড়ায়। আড়মোড়া ভেঙে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই কি মনে করে যেন ফিরে আসে। পরীর মায়াবী স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো হেসে টুপ করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মেয়েটা বিশ্ব সুন্দরী নয়, লাখে একটা সুন্দরীও এমন নয়, তবে পরীর মুখে যে মায়া আছে তা বিশ্ব সুন্দরীদের হারাতেও সক্ষম। নীল ভয়ঙ্কর প্রেমে পড়েছে। এই ভয়ানক অনুভূতির কোনো সীমা নেই, নেই কোনো বাধ্যবাধকতা। এক সুন্দর অনুভূতি আর হালাল সম্পর্কে আবদ্ধ তারা। তবুও এক পূর্ণ পবিত্রতার অপেক্ষা করছে দুটি ছটফটে হৃদয়। তাদের অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়, তবে নিজেদের সীমা অতিক্রম করে না তারা। নীল মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়।